আসসালামু আলাইকুম। চলে আসলাম লস্ট ইন ফরএভার ড্রামার সিজন 2 এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। এই ড্রামাটা অনেক বেশি সুন্দর। তোমরা যারা সিজন 1 দেখেছিলে তারা অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছিলে যেন সিজন 2 এক্সপ্লেন করি। এতদিন পর্যন্ত সিজন 2 রিলিজই হয়নি, যার কারণে আমি তার বাংলা এক্সপ্লেনও করতে পারিনি। সিজন 2 কাহিনীটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, যেখানে আমরা দেখতে পাবো রাজকুমারী প্রেমে পাগল হয়ে যায় তিনজন পুরুষ। তার মধ্যে একজন ছিল তার ভাই, একজন ড্রেমন, একজন ব্যবসায়ীর ছেলে, আরেকজন রাজপুত্র। তার মধ্য থেকে রাজকুমারী বেছে নিয়েছিল তুষওয়ানজিংকে, যে ব্যবসায়ীর ছেলে ছিল। কিন্তু সে কি তাকে ভালোবেসেছিল নাকি সেও তাকে ধোঁকা দিয়েছিল? এই গল্পটাই দেখবো আজকের এপিসোডে। আশা করি সিজন 2 এর প্রথম পর্ব তোমাদের সবার মন কেড়ে নেবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই বেশি কথা না বলে সুন্দর ড্রামা সিজন 2 এর বাংলা এক্সপ্লেনেশন শুরু করে ফেলি। আর হ্যাঁ, কাহিনী শুরুর আগে তোমাদের বলে নেই সিজন অনেক কিছু কাহিনী যা তোমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই শিয়াও ইয়াও নামের একটা মেয়েকে, যে ছেলেদের বেশে একটা গ্রামে থাকতো। অ্যাকচুয়ালি সে রাজকন্যা ছিল, কিন্তু সে হারিয়ে যায়। আর তখন সে একটা ছেলেকে খুঁজে পায়, যে একদম হালাত খারাপ অবস্থায় ছিল। আর তার সাথে পরিচয় হয় 9 মাথাওয়ালা একটা ডেমনের। তার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়। একটা সময় সেই ডেমনটাও তাকে ভালোবেসে ফেলে। এদিকে দেখানো হয় ছোটবেলা সে তার রাজাকে, মানে দাদাকে প্রমিস করেছিল যে শিয়াওয়াকে সর্বদা প্রটেক্ট করবে। এদিকে দেখানো হয় সেই ছেলেটা তুষানজুং ছিল, যে ব্যবসায়ীর ছেলে ছিল যাকে সে ভালোবেসে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই 9 মাথাওয়ালা ডেমনটাও রাজকুমারীকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু রাজকুমারী তো মন দিয়ে ফেলেছিল তুষানজিংকে। আমরা এদিকে আবার দেখতে পাই সোয়ান নামের তার যে ভাইটা ছিল, সেই ভাইটাও তাকে মনে মনে অনেক বেশি পছন্দ করতো। রাজপুত্র ফ্যাং রংও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, যেটা সে নিজেও জানতো না, কিন্তু ফ্যাং রঙের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল। আর ফ্যাং ফ্যাং বাই নামের যে ডেমনটা ছিল সেও তাকে ভালোবেসেছিল। সোয়ান শুধুমাত্র তাকে প্রটেক্ট করার জন্য রাজা হয়েছিল, কিন্তু আমাদের মহারানী তো ভালোবেসেছিল একমাত্র তুষানজিংকে। কিন্তু তুষানজিংও তাকে ধোঁকা দেয়, অন্য একটা মেয়েকে সে প্রেগন্যান্ট করে ফেলে। যার কারণে সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তুষানজিং এর কাছ থেকে ফিরে আসে। আর সে তার ভাইয়ের সাথে অনেক কান্না করে, আর একই সাথে অনেকটা টাইম স্পেন্ডও করে। আমরা দেখতে পাই যে এই সমস্ত কাহিনী বলার মাধ্যমে শুরু হয় সিজন 2 এর প্রথম পর্ব। প্রথম পর্বের শুরুতেই দেখানো হয় অনেকগুলো বছর কেটে গেছে, যেহেতু এটা ইমোটালদের গল্প বলা হয়েছে। আমরা দেখতে পাই যে আমরা সোয়ান আর তার বোনকে দেখতে পাই, মানে শিয়াও ইয়াওকে। সোয়ান বলতেছে যে ফাইনালি আমি রাজা হয়েছি। তখন সে বলে যে এটা তো হবারই ছিল। তখন সে বলে তোমার সাহায্য ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। তখন সে বলে আমি অনেক খুশি হয়েছি যে তুমি রাজা হয়েছো। তখন সে তাকে একটা ফুল দেয় আর বলে যে এটা তুমি তাকে দিও যাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেবে। অ্যাকচুয়ালি সুয়ান তাকে প্রপোজ করতে চেয়েছিল, কারণ সুয়ান তাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তার বোন তো তাকে ভালোবাসতো না, সে তো শুধুমাত্র তুষান জিংকেই ভালোবাসতো। তখন দেখানো হয় সে বলতেছে এই ফুলটা তারই প্রাপ্য, যাকে তুমি তোমার নিজের করে নেবে। এটা আমার প্রাপ্য নয়। তো তারপর দেখানো হয় এই কথা শোনার পর সোয়ানের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও সে সবটা মানিয়ে নেয়। আর বলে যে আমার দাদা আমাকে অনেক সাহায্য করেছে রাজা হবার জন্য। যাই হোক, সে অনেকটাই হ্যাপি ছিল। শিয়াও ইয়াও তাকে কমফোর্ট করে। শিবানী নামে সেই রাজকুমারীকে আমরা দেখতে পাই, যে নিজে অনেক সুন্দর করে সাজছিল। আমরা তো প্রথম সিজনে দেখেছিলাম যে শিবানী কতটা হার্টলেস আর কতটা পরিমাণ লোভী ছিল। যদিও সে জোয়ান, আই মিন সোয়ানকে ভালোবাসতো, তবুও সে সম্পদের লোভী ছিল। এবার যখন জানতে পারে সোয়ান রাজা হয়ে গেছে, তাই সে তার জন্য মরিয়া হয়ে যায়। নিয়ানকে দেখতে পায় সে তার বাবার কাছে দেখা করেছিল। সে অনেক গিফট করে সোয়ানকে দেবার জন্য। তার বাবা খুশি হয়ে যায়, বলে যে যেখানে শিয়াও ইয়াও আছে সে তার খেয়াল রাখবে। এদিকে আমরা দেখতে পাই যে শিবানী জানতে পারে তার যে লেটার পাঠিয়েছিল সেটার কোনো উত্তর আসেনি। আর ম্যাডরাও তাদের নিয়ে গসিপ করতেছিল, যার কারণে শিবানীর অনেকটাই রাগ হয়।
কিন্তু তারপর সে ম্যাটদের সেরকম কোনো কিছুই বলে না। যাই হোক, সে তার দাসীকে জিজ্ঞেস করে কোনো খবর এসেছে কি না। তার দাসী বলে যে না, কোনো খবরই আসেনি। এদিকে আমরা দেখতে পাই রাজদরবারে এটা নিয়ে গসিপ হচ্ছিল যে রাজধানী কোথায় স্থানান্তর করা হবে। কেউ বলতেছিল রাজধানীতে পাহাড়ি অঞ্চলে স্থানান্তর করার কথা, আবার কেউ বলতেছিল সমান্তরে স্থানান্তর করার কথা। এটা নিয়ে তখন বেঁধে যায় বিরাট গন্ডগোল। তখন সুয়ান বলে যে এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। আমরা আরো ভেবে নিই যে আমরা কোথায় রাজধানী স্থাপন করব। পরবর্তী সিনে যখন সে যাচ্ছিল তখন সে শুনতে পায় যে শিবানী তার সাথে দেখা করতে এসেছে। কিন্তু সোয়ান বলে যে এখন তার সাথে তার দেখা করার মতো সময় নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। আমরা শিয়ানীকে দেখতে পাই, সে সোয়ানের সাথে দেখা করার জন্য রাজপ্রাসাদে এসেছিল। সেখানে আমরা সোয়ানের ওয়াইফকেও দেখতে পাই। শিবানী তো তাদের কোনো কিছুতেই পাত্তা দিচ্ছিল না। এদিকে আমরা সোয়ানকে দেখতে পাই, সে চলে এসেছে নিয়ান এবং শিয়াওয়ের রুমে। সে দূর থেকে দাঁড়িয়ে থেকে দেখতে পায় যে তার দাদার সাথে কথা বলতেছিল নিয়ান আর শিয়াও। দু বোনের গসিপ সে দেখতেছিল। সোয়ানকে দেখে সাথে সাথে নিয়ান তার কাছে দৌড়ে যায় আর বলে যে দেখো না, তুমি তো সবসময় আমার সাইডে থাকবে তাই না? সে বলে যে হ্যাঁ। তারপর দেখানো হয় শিয়াওকে বলতেছে তুমি আমার সাইডে থাকবে তো? শিয়াও বলে যে হ্যাঁ বোন, আমি সবসময় তোমার সাইডে থাকবো। তখন সোয়ান বলে ওঠে দাদাজি, আমি এখানে একজনকে নিতে এসেছি। সে অ্যাকচুয়ালি শিয়াওর কথা বলতেছিল। তারপর সে তাদের মধ্য থেকে শিয়াওকে নিয়ে বাহিরে চলে যায় আর তারপর সেই বিষয়টা নিয়ে গসিপ করে। তখন সে বলে তোমার প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, তুমি যেই সিদ্ধান্ত নেয় ভালোই নেবে। সুয়ান্ত তাতে অনেকটা কমফোর্ট হয় আর বলে তুমি কি রাগ করেছো দাদার সামনে থেকে তোমাকে এরকম ভাবে নিয়ে আসার জন্য? সে বলে যে না। এদিকে আমরা দেখতে পাই নিয়ান তো অনেক ড্রিঙ্ক করেছিল আর সে দাদাকে বলতেছিল যে না না, আমি সোয়ানকে বিয়ে করতে চাই, আমি তাকে অনেক পছন্দ করি, প্লিজ তাতে রাজি হয়ে যাও। শিয়াও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু নানা তাতে রাজি হয়ে যায়। সে তো অনেক ড্রাঙ্ক ছিল, যার কারণে সে এসব কথা পাত্তা দেয় না, সেখানেই বসে খুশি ছিল। শিয়াও বলে আপনি এটা কি করে রাজি হলেন? তখন বলে যে সেরকম কিছু বলো না, ও এখন ড্রাঙ্ক। তখন বলে যখন তার জ্ঞান ফিরে আসবে তখন সে সে এটা নিয়েই ভাবতে থাকবে। যাই হোক, দাদা বলে যে এটা তো কখনোই পসিবল নয়। পরবর্তী সিনে আমরা সোয়ান এবং তার সার্ভেন্টকে দেখতে পাই। দুজনে একসাথে কথা বলতেছিল। তারা সেই বাগানে হাঁটে যেই বাগানে তারা ছোটবেলায় একসাথে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। আর জোয়ান তার ছোটবেলার কথাও মনে করতেছিল যে সে রাজা হয়েছে শুধুমাত্র শিয়াওকে প্রটেক্ট করার জন্য। এদিকে আমরা তার দুই আঙ্কেলকে দেখতে পাই যে দাদাদির কাছে এসেছিল শুধুমাত্র সোয়ানের নামে নালিশ করার জন্য। কিন্তু দাদাজি তাদের কোনো কথাই পাত্তা দেয় না আর বলে যে সোয়ান যেহেতু বর্তমান রাজা, সে যে সিদ্ধান্ত নেবে সেটাতেই তোমাদের এগিয়ে হতে হবে। এখন তারা দুই ভাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা হারাবে সোয়ানকে। তারা ভাবতে থাকে যে সোয়ানকে নিজের পথের কাঁটা হিসেবে দূর করে দিতে হবে। যখন দাদাজি সেখানে ছিল তখন সেখানে চলে আসে আমাদের কিউট নায়িকা শিয়াও। সে নানাকে জিজ্ঞেস করে যে নানা তোমার মন খারাপ কেন? এদিকে আমরা শিবানীকে দেখতে পাই যে সোয়ানের ব্যাপারেই ভাবতেছিল আর বলতেছিল যে আমিও তাকে অনেক ভালোবাসি, আমি শুধু তাকেই চাই। কিন্তু তার মনের ভিতর যে লোভ ছিল সেই জিনিসটা এখন আর প্রকাশ পায় না। তার ভিতর যেন এখন ভালোবাসাই প্রকাশ পাচ্ছিল। তখন সেখানে চলে আসে নিয়ান আর আমাদের কিউট শিয়াও। তখন তারা বলে যে চলো আমরা মার্কেটে যাই, অনেকদিন যাবত মার্কেটে যাই না, কোনো কিছু কেনাকাটা করি না। যাই হোক, পরবর্তী সিনে দেখানো হয় যে শিয়াও তাদের সাথে মার্কেটে যাবার জন্য রাজি হয়ে যায় আর তারা অনেক কিছু কেনাকাটা করে। কিন্তু আমাদের শিয়াও শুধু কিছু মেডিসিনই কেনাকাটা করে। সে যখন বাইরে আছিল কারো হাতের ধাক্কায় মেডিসিনটা পড়ে যায়, যখন সেগুলো উঠেছিল তখন সেখানে সে দেখতে পায় তুষানজিংকে। তুষানজিং বলতেছিল আমি তোমাকে তুলে দেই, কিন্তু শিয়াও তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তুষানজিং বেচারার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে শিয়াওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে দেখতে পায় যে শিয়াও তো একটা বারে গেছে গামলিং খেলার জন্য। সেই বারের মালিক বলতেছে যে এই মেয়েটা কত চালাক, দেখো কিভাবে সবাইকে হারিয়ে দিচ্ছে, এভাবে হারিয়ে দিলে তো আমার ব্যবসা লাটে উঠবে। তুমি তো এই মেয়েটাকে ইমপ্রেস করতে পারো, দেখো কত কিউট। তখন সে তার মুখ চুপ দেখে বলতে থাকে তাহলে এটাই সেই মেয়ে যাকে তুমি ভালোবেসেছিলে? এদিকে দেখানো হয় শিয়াও তখন ফাঁসাতে পড়ে গিয়েছিল, কারণ সবাই তাকে বলতেছিল যে শিয়াও চিটিং করতেছে। তখন সেখানে চলে আসে আমাদের কিউট শিয়াংলু, আই মিন ফ্যাং ফ্যাং ভাই। ফ্যাং ফ্যাং ভাই এসে বলে যে আমি তোমার সাথে খেলবো, আর আমি যদি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে।
তারপর দেখানো হয় তারা দুজন যখন খেলতে বসে তখন প্রথম পরই শিয়াইয়াও হেরে যায়। তখন সে তার কাছে জানতে চায় যে তুমি কি প্রশ্ন করতে চাও। সে বলে যে তুমি কি চাও তোমার সারা জীবনে। সে বলে আমি এমন একজন জীবন সঙ্গী চাই যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো। এটা শুনে তুষান জিং এর মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে দেখানো হয় তারা আবারও খেলা শুরু করে। এইবার আমাদের কিউট নায়িকার কাছে হেরে যায় শিয়াংলু। সে শিয়াংলুকে জিজ্ঞেস করে যে তুমি তোমার জীবনে কি চাও। শিয়াংলু তখন খানিকটা চুপ করে থাকে আর বলে যে আমি আমার মতামত কখনো পরিবর্তন করব না। তো তারপর দেখানো হয় সে সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই তুষান জি মন খারাপ করে তাকিয়েছিল। তার ফ্রেন্ড বলে খুব সুন্দর একটা সুযোগ তুমি হারিয়ে ফেলেছো। পরবর্তী সিনে তারা দুজন একসাথে হাঁটতেছিল। তো তারপর দেখানো হয় সে বলতেছে যে আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে গেলে তোমার ভিতর থেকে সেই পয়জন একবারটা বের করতে পারবো। তখন সে বলে এতে তোমার রিস্ক রয়েছে, কিন্তু সে বলে যে তাতে কোনো সমস্যা নেই। সে বলে তুমি চিন্তা করো না, আমি প্রতি 3 মাস পর পর তোমার জন্য আমি মেডিসিন বানিয়ে দেব। আর শিয়াংলু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পয়জনিক বাঘ এমন একটা জিনিস যার কারণে যদি শিয়াংলু অন্য কাউকে বিয়ে করে তাহলে সে মারা যেতে পারে। আমি যার ভেতর সেই পয়জনিক পাহাড়টা থাকবে। একথা বলার পর শিয়াওয়াও যখনই চলে যাচ্ছিল শিয়াংলু তার হাতটা ধরে ফেলে। আর আজকের এই সুন্দর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলের সাথেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।